নমস্কার। টাটা মোটরস বিগত কয়েক বছরে বেশ কিছু গাড়ি লঞ্চ করেছে। শুধু লঞ্চ করেছে বললে ভুল হবে। টাটা নেক্সনের ইভি ভার্সন এসছে, টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সন এই কয়েকদিন আগে লঞ্চ করেছে। এর আগে টাটা টিয়াগো, টাটা টিগর এগুলোর ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেই গিয়েছিল। সাফারি বলুন, হ্যারিয়ার্স বলুন, এগুলোর ফেসলিফট ভার্সন লঞ্চ করলো। আর শুধু টাটাতেই তো থেমে নেই, ল্যান্ড রোভার বলুন, জাগুয়ার বলুন, এই সমস্ত গাড়িগুলোতেও কিন্তু কনস্ট্যান্ট আপগ্রেডেশন আসতে থেকেছে। তো এইগুলো সম্ভব কি করে? কনস্ট্যান্ট আপগ্রেডেশন, কনস্ট্যান্ট অটোমেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, নতুন নতুন জিনিস ইন্টিগ্রেট করা গাড়িগুলোর মধ্যে, এগুলো কি টাটা মোটরস নিজে করে থাকে? না, টাটা মোটরসের অনেকগুলো সাবসিডিয়ারি কোম্পানি আছে। তার মধ্যে ওয়ান অফ দি সাবসিডিয়ারি কোম্পানি হলো টাটা টেকনোলজিস। এই টাটা টেকনোলজিসই কিন্তু অন বিহাফ অফ টাটা মোটরস, জাগুয়ার আর ল্যান্ড রোভার এই তিনটে কোম্পানির জন্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে থাকে। কি রিসার্চ করে? গাড়িতে নতুন কি জিনিস ইন্টিগ্রেট করা যেতে পারে, গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কি করে কস্ট অপটিমাইজেশন করা যেতে পারে, গাড়িতে নতুন নতুন টেকনোলজি কি কি আনা সম্ভব, সেই সমস্ত জিনিসগুলোই করে। কিন্তু টাটা মোটরস তো টাটা টেকনোলজিসকে শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে নাই রাখতে পারতো, বলতেই পারতো যে আপনারা কাস্টমার হ্যান্ডলিংটাও করুন, কিন্তু সেটা করে না। টাটা টেকনোলজিস সবসময় ব্যাকএন্ড থেকেই কাজ করে। টাটা মোটরস ওকে কখনো ফোর ফ্রন্টে আনছে না কেন? কেন ওকে দিয়ে ডাইরেক্ট কাস্টমার হ্যান্ডলিং করাচ্ছে না? কেন ওকে দিয়ে গাড়ির কোনো পার্টস তৈরি করাচ্ছে না? এটা এক্সপ্লেন করতে গেলে আপনাকে একটু পুরনো দিনের ঘটনা বলতে হবে, মানে একটু রামায়ণের কাহিনী বলতে হবে। আমরা সবাই জানি কুম্ভকর্ণকে। তো কুম্ভকর্ণের সম্পর্কে একটা কথা বহুল প্রচলিত ছিল যে তিনি 6 মাস ঘুমোতেন, 6 মাস জেগে থাকতেন। তো এই 6 মাস ঘুমোনো নিয়ে তো প্রচুর হাসি ঠাট্টা হয়ে থাকে। ধরুন আমাদের বাড়িতে কেউ প্রচুর ঘুমোয়, তখন অনেকে বলা বলি করে না যে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। অর্থাৎ কুম্ভকর্ণ এখানে হাসির পাত্র হয়ে গেছে। কিন্তু কুম্ভকর্ণ তো হাসির পাত্র ছিলেন না, কুম্ভকর্ণ একাধারে বীর ছিলেন। এবার বীর কেন ছিলেন একটু বলি। কারণ আমরা সবাই জানি যে ইন্দ্রজিৎ ইন্দ্রের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন বলেই উনি ইন্দ্রজিৎ। কিন্তু সত্যি কথা বলতে কুম্ভকর্ণ ইন্দ্রের সাথে লড়াই করে জিতেছিলেন, সেই জন্য ইনি বীর ছিলেন। আবার উনি ধর্মপরায়ণও ছিলেন, কারণ রাম রাবণের যুদ্ধের সময় যখন রাবণ কুম্ভকর্ণকে ডেকে পাঠিয়েছিলেন এবং সলা পরামর্শ করেছিলেন যে কি করা উচিত না করা উচিত, তখন কুম্ভকর্ণ বলেছিলেন সীতা হরণটা অত্যন্ত লজ্জার ব্যাপার, এটা রাবণের করা উচিত হয়নি। যখন সীতা হরণের সময় কোনো পরামর্শ উনি নেননি কুম্ভকর্ণের কাছ থেকে, তখন এখন পরামর্শ নেওয়ার কী মানে? অর্থাৎ উনি ধর্মপরায়ণ ছিলেন। থার্ড, কুম্ভকর্ণের প্রচণ্ড সহ্য শক্তি ছিল, কারণ রাবণ যখন কুম্ভকর্ণকে রামের সাথে যুদ্ধের জন্য পাঠালেন তখন ধর্মপরায়ণ তো তিনি ছিলেনই, কিন্তু রাবণ তার ভাই হওয়ার জন্যে উনি অধর্মর পথই বেছে নিয়েছিলেন এবং রামের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন। রামের সাথে যুদ্ধ করার সময় রামের বাণে উনি ক্ষতবিক্ষত হয়েছিলেন, উনার হাত কেটে গিয়েছিল, পা কেটে গিয়েছিল, কিন্তু অসীম বীরত্বের সাথে উনি সমস্ত কিছু সহ্য করে মুগুর দিয়ে যুদ্ধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উনি পরাজিত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন। এবার এখানে কথা হচ্ছে যে এই যে আমরা বলি উনি 6 মাস ঘুমোতেন আর 6 মাস জেগে থাকতেন, এটা কি সত্যি? আবার এটাও কি সত্যি যে উনি 10 তলা সমান উঁচু ছিলেন? আরে বাবা, এগুলো কোনোটাই সত্যি নয়। উনি 10 তলা সমান উঁচু ছিলেন না, আর উনি 6 মাস ঘুমোতেনও না। সত্যি কথা বলতে কুম্ভকর্ণের লাইন অফ স্পেশালাইজেশন ছিল সমর কৌশল বা অস্ত্র এগুলো নতুন নতুন আবিষ্কার করা, মানে যুদ্ধক্ষেত্রে কিভাবে কৌশল নতুন অ্যাডপ্ট করবে, কি কি রণনীতি নিতে হবে, এছাড়া যুদ্ধ করার জন্যে কি কি নতুন অস্ত্র আনা দরকার, সেই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু উনি রিসার্চ করতেন। অর্থাৎ উনি ছিলেন বেসিক্যালি R&D, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের লোক। এবার যে লোকটা ভালো খাবার পরিবেশন করতে পারে সে ভালো রান্না নাও করতে পারে। তো কুম্ভকর্ণের ক্ষেত্রেও সেটাই, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করার ক্ষেত্রে উনি পারদর্শী ছিলেন, কিন্তু যুদ্ধের ক্ষেত্রেও তো পারদর্শী ছিলেন না। আর সেই জন্যেই মুগুর নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, আর স্বাভাবিকভাবেই রামের কাছে পরাজিত হবেনই এবং হলেনও, এবং মৃত্যুবরণও করলেন। রাবণের উচিত কি ছিল যে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের লোককে ফোর ফ্রন্টে এনে রামের সাথে যুদ্ধ করানো? সেটা কখনোই উচিত হয়নি। কিন্তু বিভীষণের কথায় রাবণ এটা করতে বাধ্য হয়েছিলেন, মানে বিভীষণ রাবণকে কনভিন্স করেছিলেন যাতে কুম্ভকর্ণ রামের সাথে লড়তে যায়। তো এইখানেই স্ট্র্যাটেজি ভুল হয়ে গিয়েছিল। তো টাটা মোটরসও এই ভুলটা করে ফেলবে যদি টাটা টেকনোলজিসকে ফোর ফ্রন্টে আনে।
মানে কাস্টমার ডিলিং, কিছু কেনা বেচা, নতুন নতুন পার্টস তৈরি করা, এই সমস্ত জিনিসগুলোয় টাটা টেকনোলজিসকে যদি আনে, তাহলে টাটা টেকনোলজিসের মতো একটা কি কোম্পানি যেটা টাটা মোটরসের শেয়ার ওঠানামার সাথে ডাইরেক্টলি লিঙ্ক হয়ে আছে, যে কোম্পানিটা টাটা মোটরসকে এই জায়গা থেকে এই জায়গায় তুলে দিতে পারে, সেই কোম্পানিটাকে টাটা মোটরস কখনোই চাইবে না ডিস্টার্ব করতে। টাটা টেকনোলজিস সম্পর্কে কয়েকটা জিনিস বলার আছে। এরা মেনলি 3টে ইন্ডাস্ট্রিজে কাজ করে। একটা হচ্ছে এরোস্পেস, সেকেন্ড হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হেভি মেশিনারিজ, মানে এন্ড টু এন্ড ইলেকট্রিক ভেহিকেল ইন্টিগ্রেশন। এই কাজটা টাটা টেকনোলজিস করে থাকে। সেকেন্ডলি হচ্ছে নতুন নতুন গাড়ির ডিজাইন তৈরি করা, মানে টাটা মোটরসের জন্য তো করেই, কিন্তু টাটা মোটরস ছাড়া অন্য কোনো কোম্পানি, থার্ড পার্টি কোম্পানি যদি টাটা টেকনোলজিসের কাছে যায় এবং ওরা তাকে রিকোয়েস্ট করে যে কোনো নতুন ডিজাইন বানিয়ে দিতে তাদের কোম্পানির গাড়ির জন্যে, তাহলেও সেটা টাটা টেকনোলজিস করার ক্ষমতা রাখে। অর্থাৎ টাটা টেকনোলজিসের সেকেন্ড কাজ হচ্ছে টার্ন কি ফুল ভেহিকেল ডেভেলপমেন্ট সলিউশন ফর অটোমোবাইলস। টাটা টেকনোলজিস আর কি কাজ করে? এমবেডেড ইঞ্জিনিয়ারিং সলিউশনস, মানে কোনো গাড়ির ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে বা প্রোডাকশনের জন্যে কস্টটাকে কীভাবে রিডিউস করা যায় সেটা নিয়েও কিন্তু টাটা টেকনোলজিস কাজ করে। এছাড়া ডিজিটাল ট্রান্সফরমেশন সিস্টেম, মানে নতুন নতুন অ্যাপ তৈরি করা, এটাও টাটা টেকনোলজিসের একটা কাজ। অর্থাৎ একটা কোম্পানি যেটায় টাটা মোটরসের 25% শেয়ার আছে, সেই কোম্পানিটা মেনলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করে। এই মুহূর্তে টাটা টেকনোলজিসের বাজারে শেয়ার আছে, কিন্তু টাটা টেকনোলজিসের যখন বাজারে শেয়ার ছিল না, তখন এই কোম্পানিটার ভ্যালুয়েশন করা হয়েছিল 16,000 কোটি টাকা। কিছুদিন বাদে টাটা মোটরস টাটা টেকনোলজিসের 9% শেয়ার বিক্রি করে দিয়েছিল টিপিজি রাইস ক্লাইমেটকে, অর্থাৎ 9% বেচার পর 1467 কোটি টাকার মতো টাটা টেকনোলজিসের ঘরে চলে এসেছিল। এরপর 0.9% এরা বেচেছিল রতন টাটা এন্ডোমেন্ট ফাউন্ডেশনকে, যেখান থেকে 146 কোটি টাকার মতো এসে গেছিলো। অর্থাৎ আইপিও খোলার আগেই এই কোম্পানি 1613 কোটি টাকা নিজের ঘরে এনে নিয়েছিল। এবার যখন আইপিও খুলতে যাবে, সেই সময় এই কোম্পানির ভ্যালুয়েশন হয়ে গিয়েছিল 20,000 কোটি টাকা। অর্থাৎ কয়েক মাসের মধ্যেই প্রায় 4,000 কোটি টাকার ভ্যালুয়েশন বেড়ে গেছিলো। মানে বুঝতে পারছেন এই কোম্পানিটা কত স্ট্রং কোম্পানি। অর্থাৎ টাটা টেকনোলজিস হচ্ছে এমন একটা কোম্পানি যার মেজরিটি অফ রেভিনিউস টাটা মোটরস থেকে আসে, জাগুয়ার থেকে আসে, ল্যান্ড রোভার থেকে আসে। কিন্তু এটা তো ডাইভার্সিফাইড কোম্পানি, এটা অন্য কোনো কোম্পানিকেও অনেক রকম সার্ভিস দিতে পারে। আর যখন অন্য কোম্পানিকেও সার্ভিস দিতে আরম্ভ করবে এই কোম্পানিটা, তখন আরও বেশি পরিমাণে রেভিনিউ আসতে থাকবে। আর যদি আরও বেশি পরিমাণে রেভিনিউ আসতে থাকে, তখন টাটা টেকনোলজিসেরও শেয়ার বাড়তে থাকবে। আর যদি টাটা টেকনোলজিস একটা ক্যাশ রিচ কোম্পানি হয়ে যায়, তাহলে টাটা মোটরস, যার 25% শেয়ার আছে টাটা টেকনোলজিসে, টাটা মোটরসেরও শেয়ারের প্রাইস বাড়তে থাকবে। অর্থাৎ এই কোম্পানিটা, টাটা টেকনোলজিস কোম্পানিটা হচ্ছে টাটা মোটরসের একটা কি কোম্পানি, যেটা টাটা মোটরসের শেয়ার ওঠানামার জন্যেও অনেকটা ক্ষেত্রে দায়ী থাকবে। 2022-23 এদের প্রফিট আফটার ট্যাক্স ছিল 624 কোটি টাকা। আশা করা যায় যে যদি ভালো বিজনেস এই বছরে করে থাকে, 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে এদের প্রফিট আফটার ট্যাক্স আরও বেড়ে যাবে। টাটা মোটরসের আজকে যে পজিশানে আছে, যে পজিশানে আজকে পৌঁছেছে, তার জন্যে অনেক ক্ষেত্রে টাটা টেকনোলজিসেরও অনেক কন্ট্রিবিউশন আছে। সুতরাং সেদিক থেকে টাটার ফিউচার ব্রাইট। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অনেকের সাথে শেয়ার করুন, সকলের সাথে শেয়ার করুন। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।